বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, কোনো আলোচনা চলছে না দাবি তেহরানের। চুক্তি না করলে শীর্ষ নেতৃত্ব নির্মূলের হুমকি ট্রাম্পের, বললেন এটাই শেষ সুযোগ। রাশিয়ার বিনোদন কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 7, বেসামরিকদের হত্যায় মস্কোর নিন্দা, আরো 2টি এলাকার দখল নিল রুশ সেনারা। পরজীবী সাইক্লোস্পোরার প্রভাবে যুক্তরাষ্ট্রের ডায়রিয়ার প্রকোপ, 2 জনের মৃত্যু, 11,500 আক্রান্ত শনাক্ত। চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তেহরানের জন্য আলোচনার এটাই শেষ সুযোগ, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। নয়তো দেশটির শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্পের দাবিকে আবারও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, কোনো আলোচনাই চলছে না যুক্তরাষ্ট্রের সাথে। বিদেশি আলোচকদের তেহরান সফরের বিষয়টিও নাকচ করে দিয়েছেন তিনি। একদিন আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দ্রুত চুক্তির শর্তে ইরানে বিধ্বংসী হামলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তেহরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের অনুরোধে এই পদক্ষেপ বলেও জানান। ট্রাম্পের বক্তব্যের পুরোপুরি উল্টো কথা বলছে ইরান। হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধের খবর আগের দিনই প্রত্যাখ্যান করেছিল তারা। এবার ওয়াশিংটনের সাথে আলোচনা চলার দাবিও উড়িয়ে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে সাময়িক নিরাপদ রুট তৈরিতে ওমানের সাথে কথা বলছে তারা, কোনো মার্কিন প্রতিনিধি বা মধ্যস্থতাকারীদের সাথে নয়। তেমন পরিকল্পনাও নেই। محاصره دریایی ایران ادامه داشته باشه যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড, নৌ অবরোধ, ইরান ও ইরানের স্বার্থের বিরুদ্ধে সামরিক আগ্রাসন এবং অপরাধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ততদিন পরিস্থিতি পাল্টাবে না। কোনো পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত হবে পরবর্তী কোনো পর্যায়ে আলোচনা করা যাবে কিনা। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনো দাবি করে চলেছেন আলোচনা চলছে। ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন 5 মাস ধরে চলা সংঘাত অবসানে এটাই শেষ সুযোগ। চুক্তিতে রাজি না হলে ধ্বংসাত্মক আঘাতের মুখে পড়তে হবে তাদের। শীর্ষ নেতৃত্বকে নির্মূলের হুমকিও দিয়েছেন। আমার মনে হয় আমরা হয়তো কোনো একটা সমাধানে পৌঁছাতে পারবো। চূড়ান্ত সেই ধ্বংসাত্মক পদক্ষেপের আগে আমি তাদের শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই, একটি ভালো নথিতে স্বাক্ষর করার জন্য। এটি তাদের শেষ সুযোগ। ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান সহ ওই অঞ্চলের বিভিন্ন দেশের অনুরোধে তিনি সংযম দেখিয়েছেন। হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে, পেন্টাগনের এমন অভিযানের পরিকল্পনায় অনুমোদন দেননি। এবার সঠিক পদক্ষেপ নেওয়া এবং শর্ত মেনে নেওয়া ইরানের সরকারের উপর নির্ভর করছে। ইরাকে শিয়া মুসলিমদের পবিত্র স্থান ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ইরাকের নাজাফ শহরে অবস্থিত মাজারে যান প্রভাবশালী নেতা। শিয়া অনুসারীদের বিশেষ জমায়েত আরবাইন উপলক্ষে ইরাক সফরে আছেন আরাগচি। নাজাফ থেকে তাৎপর্যপূর্ণ শহর কারবালায় যাওয়ার কথা তার। 680 খ্রিস্টাব্দের কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘটনার স্মরণে প্রতি বছর 40 দিন ব্যাপী শোকের আয়োজন করা হয়। আশুরার 40 দিন পর কারবালায় আয়োজিত হয় বিশাল জমায়েত। অংশ নেয় লাখ লাখ শিয়া অনুসারী। গাজাবাসীর জন্য চলতি বছরের জুলাইকে সবচেয়ে প্রাণঘাতী মাস আখ্যা দিয়েছে জাতিসংঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকেই জুলাই মাসেই সবচেয়ে প্রাণঘাতী হয়েছে। শনিবার আল-আকসা হাসপাতাল এলাকায় এক হামলায় পাশের চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা জরুরি চিকিৎসা সামগ্রীর একটি অংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সময়ে দক্ষিণ গাজার একটি আবাসিক ভবনে হামলায় 4 বছরের এক শিশু সহ একই পরিবারের 3 সদস্য নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধারা। জাতিসংঘ আরও জানিয়েছে, গাজার অধিকাংশ মানুষ এখন পশ্চিমাঞ্চলের ছোট একটি এলাকায় আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন কৃষ্ণ সাগর উপকূলে। পর্যটকদের উপর চালানো এই হামলায় প্রাণ গেছে অন্তত 7 জনের। এই হামলার পাল্টা জবাব দিচ্ছে রাশিয়াও। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে 2টি এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। এর পাশাপাশি হামলা চালানো হয় খার্কিভ অঞ্চলে অবস্থিত ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন অবস্থানে।
হঠাৎই বিস্ফোরণ সৈকতে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ভয়ে ছোটাছুটি করতে থাকেন উপস্থিত পর্যটকেরা। মঙ্গলবার কৃষ্ণসাগরের আরখিফো ওসি এলাকার সৈকতে এই হামলা হয়। হামলার সময় পর্যটকদের ভিড় ছিল সৈকতে। ভিডিওতে দেখা যায় পর্যটকবহুল সৈকতটিতে তীব্র গতিতে আছড়ে পড়ে ড্রোন। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। সময় যত গড়াচ্ছে বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা। গেল শনিবার কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ যায় 9 জনের, ক্ষতিগ্রস্ত হয় শতাধিক স্থাপনা। ওই হামলার 3 দিন পর এবার রাশিয়ার বেসামরিক এলাকা লক্ষ্য করে আঘাত এনেছে ইউক্রেন। ইউক্রেনের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে মস্কো। বেশ কয়েক মাস ধরে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, আর এই সুযোগে হামলার তীব্রতা আর পরিধি বাড়িয়েছে মস্কো। নতুন করে খার্কিভ অঞ্চলের 2টি এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। জুলাইকে ইউক্রেনের জন্য সবচেয়ে বেশি প্রাণহানির মাস আখ্যা দিয়েছে কিয়েভ। ইউক্রেনপন্থী বিভিন্ন সংস্থার দাবি, গেল মাসে রুশ হামলায় প্রাণ গেছে প্রায় 300 মানুষের। রাশিয়ানরা অমানবিক, তারা আমাদের পুরোপুরি মেরে ফেলতে চায়। ওরা চাচ্ছে আমরা যেন চিরতরে মুছে যাই। এদিকে গেল কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও গোলাবারুদের ডিপোসহ সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নিয়মিত ড্রোন ছুটছে কিয়েভ। রেস্টুরেন্ট, আবাসিক এলাকা, অনলাইন শপের গুদাম, কোনো কিছুই বাদ যাচ্ছে না এই হামলা থেকে। প্রাণ হারাচ্ছে রাশিয়ার নাগরিকেরাও। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানি শায়নাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার জারি করা এক ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তিনি। গত 1 বছর ধরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন ওলহা। ব্যক্তিগত সম্পদের বিবরণী নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে, যার জেরে চলছিল তদন্ত। গেল কয়েক সপ্তাহ ধরেই ধারণা করা হচ্ছিল অপসারণ করা হতে পারে ওলহাকে। অবশ্য ফেসবুক পোস্টে তিনি নিজে দাবি করেন ব্যক্তিগত কারণেই ছেড়েছেন পদ। বলেন, দায়িত্ব পালনকালে মার্কিন অস্ত্র সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশের পক্ষে মার্কিন সমর্থন বজায় রাখতে ভূমিকা রেখেছেন তিনি। ডায়রিয়ার পরজীবী সাইক্লোস্পোরার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মৃত্যু হয়েছে 2 জনের। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। পরীক্ষাধীন 11,500-র বেশি আক্রান্ত মানুষ। সবচেয়ে বেশি বিপর্যস্ত মিশিগান অঙ্গরাজ্য। খাদ্য বিষয়ক একটি নীতির পরিবর্তনের কারণেই এত ভয়াবহ আকারে ছড়িয়েছে এই রোগ, অভিমত গবেষকদের। এছাড়াও মেক্সিকো থেকে সরবরাহকৃত আইসবার্গ লেটুসের যোগসূত্র রয়েছে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবের পেছনে বলে মনে করছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছাড়িয়েছে ডায়রিয়ার। এই প্রথম অন্ত্রের এই রোগের পরজীবী সাইক্লোস্পোরার সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। সাইক্লোস্পোরিয়াসিস নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মিশিগানে মৃত্যু হয়েছে 2 জনের। তদন্তে মার্কিন খাদ্য ও ওষুধ বিভাগ FDA জানিয়েছে মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ অন্তত 9টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে ভয়াবহ এই রোগ। চিকিৎসকরা বলছেন এর সাথে যোগসূত্র রয়েছে মেক্সিকোর একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান টেইলর ফার্মস থেকে সংগৃহীত আইসবার্গ লেটুসের, যা ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ফুড চেইনের ফাস্ট ফুডে। মার্কিন স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তদন্তাধীন 11,500-র বেশি আক্রান্ত। বর্তমানে প্রায় 22,000 মানুষ ডায়রিয়ার সাথে লড়ছে। সংখ্যাটা দৈনিক বৃদ্ধি পাচ্ছে। নিশ্চিতভাবে এবারের ঘটনাটি আমার দেখা সবচেয়ে বড় প্রাদুর্ভাব, যে কারণে এবার এর উৎস খুঁজতে আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। মারাত্মক এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ভুগছে মিশিগানের ওয়েন কাউন্টি। এখন পর্যন্ত আক্রান্ত 1,379 জন। পুরো অঙ্গরাজ্যের হিসেবে যা ছাড়িয়েছে 2,216-র রেকর্ড। জ্বর, বমি বমি ভাব ও মারাত্মক পেটের পীড়া নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। গবেষকরা বলছে খাদ্য বিষয়ক একটি নীতির পরিবর্তনের জেরে ব্যাপক হারে ছড়িয়েছে ডায়রিয়া। 2025 সালে সাইক্লোস্পোরিয়াসিস ট্র্যাকিং কর্মসূচিকে বাধ্যতামূলক থেকে পরিবর্তন করে অঙ্গরাজ্যগুলোর জন্য স্বেচ্ছাধীন বা ঐচ্ছিক ব্যবস্থায় রূপান্তর করা হয়। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর বাজেট ও জনবল হ্রাসের কারণে খাদ্যজনিত রোগ ছড়ানোর প্রাদুর্ভাব মোকাবেলা আরও জটিল হয়ে উঠছে প্রশাসনের জন্য। এই মহামারীর পেছনে আরও একটি কারণ হতে পারে খাবারের যে কোনো জীবাণু ও পরজীবী চিহ্নিত করার ক্ষেত্রে নিয়ম নীতির পরিবর্তন। মূলত মানুষের ভুলের কারণেই এত মারাত্মকভাবে এই জীবাণু ছড়াচ্ছে। ডায়রিয়ার অত্যাচারে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হিমশিম খাচ্ছে মার্কিনিরা। নামি দামি রেস্তোরাঁ ও ফুড চেইন এড়িয়ে চলছে অনেকে। এছাড়াও কমে গেছে লেটুসের সরবরাহ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের 25টি রাজ্যে। সোমবার ট্রাম্প প্রশাসনের ট্যারিফের বিরুদ্ধে এই মামলা করেন রাজ্যের গভর্নররা। তাদের অভিযোগ, আদালতের একাধিক রায়ের পরও প্রেসিডেন্ট নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে ভারত সহ 60 দেশের উপর নতুন করে 10% ট্যারিফ আরোপ করেন ট্রাম্প। সেই সিদ্ধান্তেরই বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদনের অভিযোগ তুলে 1974 সালের আইনের অনুযায়ী অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। দাবানলের প্রকোপে বিপর্যস্ত ইউরোপের দেশ ফ্রান্স। অস্থায়ী আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের কাছে ফিরছে মানুষ। দাবানল থেকে বাঁচলেও নতুন এই বিপদ কাটাতে হিমশিম খাচ্ছে বাসিন্দারা। এরই মধ্যে গঠিত হয়েছে পুনর্বাসন ইউনিট। বসতবাড়ি পুনর্নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করবে ইউনিটের সদস্যরা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইট পাথর, যেদিকে চোখ যায় পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। এর মাঝেই হতাশ হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ফ্রান্সের লেপোর্ট শহরের একদল বাসিন্দা। দীর্ঘ 10 দিন পর অস্থায়ী শিবির থেকে ফিরেছেন তারা। দাবানলের ভয়াবহতায় ছাইয়ে পরিণত হয়েছে ফ্রান্সের বোর্দো শহরের আশপাশের বহু অবকাঠামো। আগুন নেভার পর নিরাপদ আশ্রয় থেকে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। ফিরে এসে নিজেদের ঠিকানার জায়গায় কেবল পোড়া ধ্বংসাবশেষ দেখছে অনেকে। চারপাশে পড়ে আছে পারিবারিক স্মৃতিচিহ্ন। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃদয়টা ছিঁড়ে বের করে নিয়েছে। এটি আমাদের সামার হাউস ছিল। গরমের ছুটি আমরা সবাই মিলে এখানেই কাটাতাম। বাড়িটায় আমার ছোটবেলার অনেক আনন্দময় মুহূর্ত কেটেছে। আজ সেগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেল। ভেবেছিলাম ব্যাপক ধোঁয়ার কারণে কিছু সময়ের জন্য চলে যাচ্ছি। কখনো ভাবিনি ফিরে এসে এই দৃশ্য দেখতে হবে। দাবানল থেকে বাঁচতে পারলেও নতুন এই বিপদ মোকাবেলা করার কথা ভেবে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। শুধু বাড়িঘরই নয়, পুড়েছে বহু শিক্ষা ও কর্মপ্রতিষ্ঠান। অনিশ্চিত জীবনের কথা ভেবে হতাশ ফরাসি বাসিন্দারা। প্রশাসনের সাথে সমন্বয় করে একটি পুনর্বাসন ইউনিট গঠন করা হয়েছে, যার মাধ্যমে মানুষ উপযুক্ত আশ্রয়ের জায়গা খুঁজে পেতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণ চলাকালীন প্রতিবন্ধকতাগুলো মোকাবেলায় আমরা সহায়তা করব। কেবল ফ্রান্সই নয়, দাবানল ছড়িয়েছে স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস সহ ইউরোপের বহু দেশে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছেটানো হচ্ছে প্রচুর পানি ও রাসায়নিক। ভয়াবহ এই বিপর্যয়ে ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসছে ইউরোপের অন্যান্য দেশও। এখনো বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 87 জনে। বন্যায় তলিয়ে আছে রাজ্যটির 350-র বেশি গ্রাম। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, জোরহাট, গোলাঘাট, লখিমপুর, ধেমাজি ও বিশ্বনাথ জেলা। চরম ভোগান্তিতে দিন যাপন করছে 1.5 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় 1100 বাড়িঘর, অবকাঠামো। ডুবে গেছে 14,000 হেক্টরের বেশি কৃষিজমি। আসামের পাশাপাশি বন্যা কবলিত কেরালাও। রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। চলছে উদ্ধার অভিযান। 316টি অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে 11,000-এর বেশি বাস্তুচ্যুত মানুষকে। আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৈরী আবহাওয়া, সতর্কতা আবহাওয়া বিভাগের। ককরোচ জনতা পার্টির আন্দোলনের ধাক্কা লেগেছে ভারতে ভোটের ফলেও। 3 রাজ্যের 3 বিধানসভা আসনের উপনির্বাচনে 2টিতেই হেরেছে বিজেপি। বিশেষ করে বিহারের যে আসনে গেল 2.5 দশকে বিজেপি কখনো হারেনি, সেই আসনেই এবার পরাজিত হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। অন্যদিকে গুজরাটের আসনে জয় পেলেও কমেছে ভোটের ব্যবধান। বিশ্লেষকরা বলছেন ককরোচদের আন্দোলন নরেন্দ্র মোদীর ইমেজে ধাক্কা দেয় তার প্রভাব পড়েছে ভোটেও। বিহারের বাকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মঞ্জলপুর। ভারতের মাত্র 3 রাজ্যের 3 বিধানসভা আসনে উপনির্বাচন, কিন্তু ফলাফল ঘিরে শুরু হয়েছে তোলপাড়, চলছে রাজনৈতিক বিশ্লেষণ। সবচেয়ে বেশি নজর ছিল বিহারের আসনে। দীর্ঘদিন ধরে এটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দলটি এই আসনে কখনো পরাজিত হয়নি, কিন্তু এবার সে রেকর্ড ভাঙল। নির্বাচনী পরামর্শক প্রশান্ত কিশোরের জয়ের মাধ্যমে বিধানসভায় খাতা খুলল জনসুরাজ পার্টি। বিজেপির প্রার্থীকে প্রায় 20,000 ভোটে হারিয়েছেন প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাতিয়া আসনের উপনির্বাচনে বিজেপির আশুতোষ তিওয়ারিকে হারিয়েছেন কংগ্রেসের ঘনশ্যাম সিং। অন্যদিকে গুজরাটের মঞ্জলপুর আসনে ক্ষমতাসীনরা জয় পেলেও কমেছে ব্যবধান।
এই ফলকে বিজেপির জন্য সতর্ক বার্তা হিসেবে দেখছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে একাধিক কারণ কাজ করেছে। তার মধ্যে অন্যতম ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, দুর্নীতি ও প্রশাসনিক নানা ইস্যুতে দলটির আন্দোলন তরুণ ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দেয়। সেই অসন্তোষের প্রভাব ভোটের বাক্সেও পড়েছে বলে মনে করা হচ্ছে। এই আন্দোলন বড় ধাক্কা দিয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাকে। এই প্রথম তরুণরা সরকারকে তাদের দাবি মানাতে বাধ্য করতে পেরেছে। গেল এক দশকে মোদী তার চরিত্রকে এমন একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। অন্ধভক্তরা তার কোনো সমালোচনা মেনে নিত না, কিন্তু তরুণদের আন্দোলন সেই ইমেজে বড় ধাক্কা দিয়েছে। অন্যদিকে বিরোধী জোটও স্থানীয় ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালায়। জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্বের জনপ্রিয়তা এবং ভোটারদের ক্ষোভ সব মিলিয়ে বিজেপির জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়। মাত্র 3টি আসনে নির্বাচন হলেও এর রাজনৈতিক অভিঘাত অনেক বড়। বিশেষ করে বিহারের ফলাফল দেখিয়ে দিল দীর্ঘদিনের নিরাপদ আসনও আর অজেয় নয়। এই ফলাফল আগামী নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি শারীরিকভাবে সুস্থ আছেন এমন তথ্য জানিয়েছেন তার ছেলে কিম অ্যারিস। সোমবার বন্দি সুচির সাথে সাক্ষাৎ করে রেড ক্রসের একটি দল। তাদের কাছ থেকে সুচির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জেনেছেন ছেলে অ্যারিস। তিনি বলেন, মানসিকভাবেও শক্ত আছেন সুচি। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবী সংস্থাটির মাধ্যমে মায়ের খবরাখবর পাবেন বলে আশাবাদ জানান অ্যারিস। 2021 সালের ফেব্রুয়ারি থেকে কঠোর বন্দিদশায় মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী সুচি। রেড ক্রসের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে, মায়ের স্বাস্থ্য বেশ ভালোই আছে বলে মনে হচ্ছে। যদিও রেড ক্রস প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় তাদের নিজস্ব কোনো চিকিৎসক ছিল না, তাই পরীক্ষা করে দেখা সম্ভব হয়নি। খুব বিস্তারিত কিছু জানা যায়নি, তবে মা শারীরিক ও মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন। পাকিস্তানের নিষিদ্ধ হলো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আজাদ কাশ্মীরের নির্বাচন ঘিরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রোববার দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে এই কথা। তাদের অভিযোগ, পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সুষ্ঠুভাবে চলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন কাজ বলেও দাবি করে। জনপ্রিয় সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার অভিযোগও করা হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নির্বাচনে অনিয়ম, বিক্ষোভ, কম ভোটার উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একের পর এক সংবাদ প্রচার করেছে আল জাজিরা। ভারী বর্ষণ আর বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ চিলি। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। গেল সপ্তাহে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড়, তার প্রভাবে ভারী বৃষ্টির কারণে দেখা দেয় আকস্মিক বন্যা। এই প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত কেড়ে নিয়েছে 2 জনের প্রাণ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে চিলির পুলিশ ও সেনা সদস্যরা। এছাড়া প্রধান সড়কে দেখা দিয়েছে সিঙ্কহোল। আকস্মিক এই বন্যায় 6000-এর বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছে বলে জানিয়েছে চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। ক্ষতিগ্রস্ত হয়েছে 600-র বেশি ঘর। চীনের আলোচিত গ্র্যান্ড ক্যানিয়ন সেতুতে অনুষ্ঠিত হয়েছে ড্রোন শো। দৃষ্টিনন্দন এই আয়োজন উপভোগ করতে উপস্থিত ছিলেন শত শত মানুষ। আজকের মধ্যপ্রাচ্যের লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্য পথেও চলছে। ইরানও সেই বাস্তবতাকে কাজে লাগাচ্ছে। সরাসরি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানোর চেষ্টা না করে বরং এমন ভাবে চাপ বাড়াচ্ছে যাতে সংঘাত চালিয়ে যাওয়ার খরচই ওয়াশিংটনের জন্য অসহনীয় হয়ে ওঠে। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে ইরানের লক্ষ্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের কেন্দ্রে পরিণত করা। তাদের হিসাব, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের অর্থনৈতিক ও সামরিক ব্যয় তত বাড়বে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবি কিছুটা হলেও মেনে নিতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে তেহরান এখন পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, বরং সীমিত মাত্রায় উত্তেজনা বাড়িয়ে সংঘাতকে দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রকে এমন বার্তা দেয়া হচ্ছে, হরমুজ প্রণালীতে ইরানের বড় ভূমিকা মেনে নেওয়ার চেয়ে বর্তমান সংকট সামাল দেয়াই বেশি ব্যয়বহুল। ইরানের আরেকটি বার্তাও স্পষ্ট, যদি ওয়াশিংটন নতুন কোনো সমঝোতায় হরমুজে ইরানের ভূমিকা না বাড়ায়, তাহলে এই সংঘাত শুধু উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না, আরো বিস্তৃত হতে পারে। ইরান মনে করছে একাধিক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ও জ্বালানি স্থাপনাকে ঝুঁকির মধ্যে রাখতে পারলে ভবিষ্যতের যে কোনো আলোচনায় তাদের অবস্থান আরো শক্তিশালী হবে।
ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস রয়টার্সকে বলেন, শুরু থেকে ইরান এমন কৌশল নিয়েছে যাতে প্রতি সপ্তাহে নতুন ধরনের চাপ তৈরি করা যায়। কখনো নতুন এলাকা, কখনো নতুন অস্ত্র, আবার কখনো নতুন লক্ষ্যবস্তু সামনে আনা হচ্ছে। ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সরাসরি আঘাত করা নয়, বরং পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তোলার ক্ষমতাই তাদের সবচেয়ে বড় সুবিধা। একসময় বিশ্বের মোট তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। সেই পথ ব্যাহত করার সক্ষমতা দেখানোর পর এখন তেহরান ইঙ্গিত দিচ্ছে শুধু হরমুজ নয়, লোহিত সাগর, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ সমুদ্র পথও তাদের কৌশলের অংশ হতে পারে। বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য শুধু বাণিজ্যে বিঘ্ন ঘটানো নয়, বরং বিশ্ব বাণিজ্য সচল রাখতে যুক্তরাষ্ট্রকে আরো বেশি অর্থ ও সামরিক সম্পদ ব্যয় করতে বাধ্য করা। উপসাগরে একটি সূত্রের ভাষ্য, বিপ্লবী গার্ডের কমান্ডাররা বিশ্বাস করেন এখন আরো বেশি সুবিধা আদায় করা সম্ভব। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বড় মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চান না। এমন ধারণাকে তারা নিজেদের পক্ষে সুযোগ হিসেবে দেখছেন। ওই সূত্রের দাবি, ইরানের বিশ্বাস যুদ্ধের চাপ বাড়তে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্পই ছাড় দিতে বাধ্য হবেন। অন্যদিকে ট্রাম্প মনে করেন কঠোর সামরিক চাপ ইরানকে আলোচনার টেবিলে আনবে, কিন্তু তেহরান মনে করছে তারা সেই চাপের কাছে নতি স্বীকার করবে না। বিশ্লেষকদের মতে সরাসরি যুক্তরাষ্ট্রকে হারাতে না পারলেও ইরান ইতোমধ্যে তাদের একটি লক্ষ্য অর্জন করেছে। বিভিন্ন দেশকে প্রতিরক্ষামূলক অবস্থানে দিতে বাধ্য করেছে তারা। হরমুজ, লোহিত সাগর কিংবা বাব আল মানদেব, প্রতিটি নতুন হুমকি বিশ্ব বাণিজ্য সচল রাখতে আরো বেশি যুদ্ধজাহাজ, অর্থ ও নিরাপত্তা ব্যয় প্রয়োজন তৈরি করছে। ইরানের নেতৃত্বে বিশ্বাস তারা অর্থনৈতিক চাপ যতদিন সহ্য করতে পারবে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ততদিন বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানির সরবরাহে বারবার বিঘ্ন সহ্য করতে চাইবে না। তাদের এই কৌশলের আরেকটি উদ্দেশ্যও রয়েছে, সংকট আরো বিস্তৃত করার সক্ষমতা দেখিয়ে ভবিষ্যতে যে কোনো আলোচনার শর্ত নিজেরাই ঠিক করতে চায় তেহরান। তবে এখনো কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। ফলে বিশেষজ্ঞদের আশঙ্কা, কৌশলগত চাপ বাড়ানোর এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত এমন এক সংঘাতে রূপ নিতে পারে যা আর কোনো পক্ষেরই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে না। একের পর এক নতুন শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যের চাপ বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আইনের অপব্যবহার করে এমন শুল্ক আরোপ করেছে যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় 60টি দেশের উপর। গত জুলাই মাসে 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ব্রাজিল ও তাইওয়ানের মতো বড় বাণিজ্য অংশীদার। এছাড়া অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগে আরও 16টি দেশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য রপ্তানি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তাই 1974 সালের মার্কিন বাণিজ্য আইনে 301 ধারা ব্যবহার করে এই শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, এই শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% উপর প্রভাব ফেলবে। মামলায় বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের বিষয়টিকে ট্রাম্প প্রশাসন অবৈধ শুল্ক পরিকল্পনা চালিয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে। অঙ্গরাজ্যগুলোর মতে ইউএসটিআর এর আরোপ করা শুল্ক এতটাই বিস্তৃত, এটি সংস্থাটির ঘোষিত উদ্দেশ্যের সঙ্গেই সাংঘর্ষিক। ফলে যে আইন ব্যবহার করে শুল্ক আরোপ করা হয়েছে সেটিরই অপব্যবহার হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বোঝা তৈরি করে এমন কার্যকলাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার আইনসম্মত ক্ষমতা ব্যবহার করছে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে বিদেশি দেশগুলোর ব্যর্থতা অযৌক্তিক এবং এর সমাধান করা জরুরি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ শুল্ক আসলে পরিশ্রমী আমেরিকান পরিবারের উপর চাপানো নতুন কর। অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডও বলেন, এই বেআইনি শুল্কের মূল্য বিদেশি সরকার নয়, বরং আমেরিকার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানই দিচ্ছে।
নতুন শুল্কে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক বাণিজ্য অংশীদারও। ব্রাজিল ও জাপান এই পদক্ষেপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, জোরপূর্বক শ্রমের অভিযোগকে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক কারসাজির অজুহাত হিসেবে ব্যবহার করছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত লিবারেশন ডে শুল্ক বাতিল করে দেয়। আদালত জানিয়েছে 1977 সালে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এই ধরনের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ওই রায়ের পর ইতোমধ্যে শুল্ক পরিশোধ করা আমদানিকারকদের অর্থ ফেরত দিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এরপর বিশ্বব্যাপী 10% অস্থায়ী শুল্ক আরোপ করা হয়, তবে সেই শুল্কের মেয়াদ 24 জুলাই শেষ হয়ে যায়। পরে ট্রাম্প প্রশাসন 1974 সালে ট্রেড অ্যাক্ট 301 ধারা ব্যবহার করে নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করে। এই আইন মূলত অন্য দেশের অন্যায্য বা বৈষম্যমূলক বাণিজ্যিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তৈরি করা হয়েছিল। ঔপনিবেশিক পরিচয় ছেড়ে নিজস্ব শেকড়ে ফেরার ঘটনা বিশ্বে নতুন কিছু নয়। অতীতে বহু দেশই তার নাম পাল্টে নতুন নামে পরিচিত হয়েছে। এবার সেই ধারায় যোগ দিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু। বিশ্বের অন্যতম ছোট এই দেশটির নতুন নাম এখন নাওয়েরো প্রজাতন্ত্র। নাওয়েরো জাতিসংঘের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম। মোনাকোর পরেই এর অবস্থান। দেশটির আয়তন মাত্র 8 বর্গমাইল, বসবাস 11,000 মানুষের, যা কিনা জনসংখ্যার দিক দিয়েও টুভালুর পরেই দ্বিতীয় ক্ষুদ্রতম। তবে আয়তন ও জনসংখ্যার হিসাবে ছোট হলেও নাওয়েরো রয়েছে দীর্ঘ ইতিহাস। ইতিহাসবিদদের মতে প্রায় 3000 বছর ধরে এই দ্বীপটিতে মানুষের বসবাস। নাউরু থেকে নাওয়েরো হলেও দেশটির বাসিন্দাদের কাছে নামটি নতুন নয়। মূলত স্থানীয় নাউরুয়ান ভাষায় বহু আগে থেকেই দেশটি নাওয়েরো নামে পরিচিত ছিল, কিন্তু ইউরোপীয় নাবিক ও বিদেশিরা স্থানীয় উচ্চারণ ঠিকমতো বলতে না পারায় ধীরে ধীরে এটি নাউরু নামে পরিচিতি পেয়ে যায়। এবার সেখান থেকে বেরিয়ে এসেই নিজেদের ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। অতীতে বহু দেশ শাসন করেছে নাওয়েরোকে। 18 শতকের পর ইউরোপীয় বিভিন্ন দেশ ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে ছিল দ্বীপটি। পরবর্তীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের যৌথ তত্ত্বাবধানেও পরিচালিত হয়েছে দেশটি। এরপর 1968 সালে স্বাধীনতা অর্জন করে নাউরু নামে আসে পরিচিতি। সে ঔপনিবেশিক পরিচয় এতকাল ধরে বহন করে এসেছিল নাওয়েরো। নাউরুর পূর্বে বহু দেশই নিজেদের নাম পরিবর্তন করেছে। এর মধ্যে 2018 সালে সুয়াজিল্যান্ড তার নাম পরিবর্তন করে রেখেছে এসওয়াতিনি। এছাড়া তুরস্ক তার নাম পরিবর্তন করে রেখেছে তুর্কিয়ে। পারস্য থেকে ইরান হয়েছে, সিয়াম থেকে থাইল্যান্ড, বার্মা থেকে মিয়ানমার, আপার ভোল্টা থেকে বুর্কিনা ফাসো, সিলন থেকে শ্রীলঙ্কা ও গোল্ড কোস্ট থেকে ঘানা। আর এর প্রতিটি নাম পরিবর্তনের পেছনেই রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরার বাসনা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।